কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। কলকাতা থেকে শালগ্রামগামী ট্রেনটা যখন ঝিলডাঙ্গা স্টেশনে এসে পৌঁছায় তখন সময় বিকেল 5টা। দূর দূর, ট্রেনটা এত লেট করিয়ে দিল না, ভালো লাগে না। আবার এখান থেকে টোটো ধরে নিশুতপুর চলো। আজ রাতে বাড়ি ফিরতে না পারলে কাল আবার নতুন চাকরি ইন্টারভিউটা, কি জানি কি করব। নিজের মাথাটা একবার চুলকে নিয়ে সুটকেসটা নিয়ে স্টেশনের বাইরে পা বাড়ালো দীপ। স্টেশনের বাইরে বেরোতেই সে একটা টোটো ধরে রওনা দেয় নিশুতপুরের উদ্দেশ্যে। টাকি অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম হচ্ছে নিশুতপুর। সেখানে আজ যাচ্ছে দীপ নিজের ছেলেবেলার বন্ধু অজয়ের বৌভাতের অনুষ্ঠানে। ঘণ্টাখানেকের যাত্রার পর দীপ এসে পৌঁছায় রায়ভিলার সামনে। এখানেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। কিরে দীপ, এতক্ষণে আসার সময় হলো তোর? আরে আর বলিস না, ট্রেনটা যা লেট করালো না তার বলার নয়। যাই হোক, বল ভাই, কেমন কাটছে সব? আর হ্যাঁ, বৌঠান কই? মা ওনার জন্য উপহার দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, ভেতরেই আছে, তুই আমার সাথে আয়। অজয় দীপকে নিয়ে ভিলার অভ্যন্তরে প্রবেশ করে। দীপ নতুন বউয়ের সাথে আলাপ পরিচয় সেরে পুরনো সব বন্ধুবান্ধবদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টায় মশগুল হয়ে পড়ে। নাকে ভেসে আসে বিয়েবাড়ির সুস্বাদু সব খাবারের অমৃত সুগন্ধ। এইসবের মধ্যে দিয়ে কখন যে সন্ধে পেরিয়ে রাতের আঁধার গ্রাস করেছে চারিদিকে তা বুঝে উঠতে পারেনি দীপ। সময় রাত 9টা। রাত 9টা বেজে গিয়েছে। এখানেই 9:30 মোগলমারির শেষ ট্রেন। আর আধা ঘন্টার মধ্যে কি তুই স্টেশনে পৌঁছাতে পারবি বলে তোর মনে হচ্ছে? সর্বনাশ, কি করব তাহলে? দীপের চোখে মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে ততক্ষণে। আচ্ছা শোন না, আজকের রাতটা তুই আমার বাড়িতেই কাটিয়ে দে। কাল ভোর হলে না হয় তুই ফিরে যাস। আরে অজয়, আজ রাতে যে করেই হোক আমাকে বাড়ি ফিরতেই হবে। কাল ভোরের বাসে আমি কলকাতা যাব। একটা চাকরির পরীক্ষা আছে, এই পরীক্ষায় পাশ করতে পারলে বড় কোম্পানির চাকরিটা পেয়ে যাব, বুঝলি তো। আর তুই তো জানিস ভাই আমার বাড়ির অবস্থা, এই চাকরিটা যে আমার ভীষণ প্রয়োজন রে। সবটাই তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে যাবি বলতো? ওপারে যাওয়ার কি কোনো পথ নেই? এখান থেকে বাস, নৌকা বা অন্য কিছু? অজয় কিছুক্ষণ ভাবে, তারপর বলে, একটা পথ আছে অবশ্য, কিন্তু কোন পথ বল না। খোলসমারির বিল। হ্যাঁ, খলসমারির বিল? সেটা আবার কোথায় রে? আগে তো নাম শুনেছি বলে মনে হচ্ছে না। আমাদের গ্রামের দক্ষিণে একটা হাট বাজার বসে না, রবিবার করে ওই হাটের শেষ প্রান্তে একটা ছোট্ট বিল আছে। গোপন পথে মোগলমারি গ্রামে যাওয়ার ওটাই একমাত্র রাস্তা। যাক, তাহলে তো সমস্যা মিটেই গেল। না, সমস্যা আছে শুনেছি, রাতের বেলায় ওই বিলের ধারের কাছে নাকি কেউ যায় না খুব একটা। জায়গাটা খুব একটা সুবিধের নয় আর কি। আর সেখানে তুই এত রাতে কি নৌকা পাবি? ও এই ব্যাপার, ছাড় তো, লোকের কথাগুলো সব পাত্তা দিবি না। যত সব ভূত প্রেত বলে লোকজনকে ভয় দেখানো মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে আজকাল। গিয়ে দেখি একটা ব্যবস্থা করে নেব, তুই ভাবিস না। কিন্তু দীপ, আমার মন কিন্তু সায় দিচ্ছে না রে একেবারেই। আজ রাতটা বাড়িতেই থেকে জানা রে ভাই। না রে অজয়, তা হয় না, আমাকে যে বাড়ি ফিরতেই হবে। আচ্ছা আসি রে এখন, হয়তো এখন বেরিয়ে গেলে নৌকাটা পেয়ে যাব। আসি রে, ভালো থাকিস। অজয়ের সাথে কথা বলে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দীপ। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা দেখতে পেয়ে সেটায় চেপে বসে ও রিক্সা চলতে শুরু করে শীতের রাতে কুয়াশায় ঘেরা পথের মধ্যে দিয়ে। দাদা বাবু, আপনি ভালো করে ভেবে নিয়েছেন তো? এই রেতের বেলায় কিন্তু ওই বিলের ধার মোটেও সুবিধার নয়। আমার যে কিচ্ছু করার নেই ভাই, আজ রাতে আমাকে যে করেই হোক মোগলমারি ফিরতেই হবে। কাল সকালে আমার শহরে একটা ইন্টারভিউ রয়েছে। আজ এই গ্রামে এক বন্ধুর বিয়েতে এসেছিলাম। গল্প গুজব করতে করতে আর খেয়ালই নেই কখন এত রাত হয়ে গেছে। তুমি আর দেরি করো না, বুঝলে? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ঘাটে নিয়ে চলো।
চিন্তিত কণ্ঠে এক নাগাড়ে কথাগুলো বলে এবার থামে দ্বীপ। বহুক্ষণ আগেই মোঘলমারি অর্থাৎ ওর গ্রামে যাওয়ার শেষ ট্রেনটি বেরিয়ে গেছে, তাই অগত্যা জলপথ ছাড়া গ্রামে ফেরার আর কোনো উপায়ন্তর নেই। বেশ কিছুটা পথ চলার পর রিক্সা চালক এসে উপস্থিত হলো খোলসমারির হাটতলার সামনে। এ কি, এখানে রিক্সা থামালে যে? দাইদা বাবু, আমি যে আর এগুতে পারবো নি, বাকি পথটুকু আপনি পায়ে হেঁটেই চলিয়ে যান। ওই সোজা এগিয়ে গেলেই সেই বিল চোখে পড়বে আপনার। কথাটা শেষ করে ফিরে যাওয়ার জন্য উদ্যত হয় সেই রিক্সাওয়ালা, কিন্তু ফিরে যেতে গিয়েও কি মনে হতে ঘুরে দাঁড়িয়ে সে দ্বীপকে উদ্দেশ্য করে বলে, দাইদা বাবু, বলছি এই খোলসমারির বিল কিন্তু খুব একটা সুবিধা নয়, তাই সাবধানে ফিরবেন। আর হ্যাঁ, ওই ঝিমলির নৌকায় ভুলে উঠবেন না। ঝিমলি? সেটা আবার কি? সে রিক্সা চালক আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই প্রবল গগন বিদারী শব্দে দূরে কোথাও একটা বাজ পড়ল, সাথে জোরে বাতাস বইতেও শুরু করেছে। রিক্সা চালক কাঁপা কাঁপা গলায় বলে, এইখানে আর থাকা উচিত হবে না আমার। আপনি সাবধানে যাবেন বাবু, ঈশ্বর আপনারে রক্ষা করুন। ভয়ার্ত কণ্ঠে এই কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না ওই চালক। তীব্র বেগে নিজের রিক্সাটা চালিয়ে অদৃশ্য হয়ে যায় এই শীতের রাতে ঘন কুয়াশার আস্তরণের মাঝে। দ্বীপ সেখানেই কিছুক্ষণ হতবাকের মতো দাঁড়িয়ে থাকে। ওই রিক্সা চালক যে কি সব বলে গেল কিছুই বোধগম্য হয়নি দ্বীপের। কে এই ঝিমলি? আর ওই লোকটাই বা এমন ভয়ে পড়ি কি মরি করে পালালো কেন, সেটাও বুঝতে পারছে না দ্বীপ। ওদিকে আবার আকাশ জুড়ে ঘন কালো মেঘ ঘনিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। ঘাটের কাছে এগিয়ে যায় দ্বীপ। এই খোলসমারির বিলে সন্ধ্যার পর খুব একটা কেউ আসে না বললেই চলে। দিনের আলোতে যৎসামান্য লোকের চলাচল এই পথে। এক এক সময় এই খোলসমারির হাটে ভিড় করত বহু মানুষ। প্রতি শনি রবিবার বিশাল হাট বসত এখানে, কিন্তু এখন সবই অতীত। সেই সময় এই হাটের নাম ছিল কুলতলির হাট বাজার। কিন্তু আজ কেন এই হাটবিল সবকিছুই খোলসমারি বলে পরিচিত হয়েছে, তার পিছনে লুকিয়ে থাকা ভয়াবহ ইতিহাসের কথা কিছুই জানে না এখনকার যুব সমাজ। বছর 30 আগে এক ভয়াবহ দুর্ঘটনার পর এই পথ সেইভাবে কেউই আর মাড়ায় না। দিনের আলোতেও কেমন যেন থমথমে হয়ে থাকে এখানকার পরিবেশ। কি রে বাবা, চারপাশটা এত নিশ্চুপ কেন? রাত 9টা বাজে, এখনই সবকিছু এতই নিস্তব্ধ, মানে অদ্ভুত তো। হ্যাঁ, অজয় বলেছিল বটে, তবে পথে খুব একটা লোক যাতায়াত করে না। তা বলে কি পথে একটা লোকজন চোখে পড়বে না? যদিও নৌকা না চলে তখন কি সর্বনাশ। যদি নৌকা না চলে তখন কি করব? সর্বনাশ করেছে আমায় কি সারাটা রাতেই বসে বসে ঘাটের মনে মশার কামড় খেতে হবে নাকি? মিনিট 10 হাঁটার পরেই লোকজনের মৃদু গুঞ্জন কানে আসে দ্বীপের, ঘাটের দিক থেকে। ওই তো আওয়াজটা ঘাটের দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। দূরে মিটমিট করে কিছু লণ্ঠনের আলোও জ্বলছে যেন। যাক বাবা, লোকজন আছে তবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্বীপ এগিয়ে যায় ঘাটের দিকে। ঘাটে তখন জোনা 5 লোকজন, কিন্তু আশ্চর্যজনকভাবেই কারোর মুখই অন্ধকারে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। দ্বীপ কিছুক্ষণ একাই দাঁড়িয়ে থাকতে থাকতে লক্ষ্য করে দূর থেকে একটা নৌকা ভেসে আসছে। যাক বাবা, নৌকা এসে গেছে, এবারে ওপারে পৌঁছে গেলেই শান্তি। নৌকাটা কুয়াশার বুক চিরে ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছে। নৌকাটা ঘাটে যখন ভিড়ল, দ্বীপ দেখল ওই জোনা 5 লোক তাতে উঠে বসল। ওদের দেখা দেখি দ্বীপও নৌকার ছাউনির মধ্যে গিয়ে বসে। চারিদিকের আঁধার যেন আরও গভীর হয়ে উঠেছে। কারুর মুখই ভালো করে দেখা যাচ্ছে না, কেবল মনে হচ্ছে যেন কয়েকটা অবয়বের সাথে নৌকার মধ্যে বসে রয়েছে সে। মাঝে নৌকা ছেড়ে দিল। লোকগুলোর কারোর মুখেই কোনো কথা নেই, কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে দ্বীপের।
কতক্ষণে যে নামতে পারবে সে তারই অপেক্ষা করছে। হঠাৎ করে একটা ফ্যাঁসি মেয়েলি কণ্ঠস্বরে চমকে ওঠে দীপ। কি দাদা বাবু, আপনিও কি ওনাদের মতো শীতলমারি যাবেন না? যাবেন না? হাড় হিম করা হাসির সাথে শেষের কথাটা বলে সেই অজ্ঞাত পরিচয় মেয়েটি। পাশ থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে। আমরাও তো সেখানেই যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম আর কই। পথেই তো। পথে কি? নৌকার ছাউনির মধ্যে থেকে কেমন যেন ধমকের সুরেই সেই মহিলা বলে ওঠে, আপনি থামো তো হারাধন বাবু, যত আজে বাজে কথা। ঝিমলি এবার দীপকে উদ্দেশ্য করে বলে, যাবেন বই কি বাবু, আপনি আপনার উপযুক্ত গন্তব্যস্থানেই পৌঁছবেন, কোনো চিন্তা নেই। এই জিমলি সবাইকে তার আপনজনদের কাছেই যে ফিরিয়ে নিয়ে যায়। আবারও সেই অদ্ভুত শীতল হাসি। মনের মধ্যে কেমন যেন কু ডাক দিতে শুরু করেছে দীপের। এই নৌকাটা একটা মেয়ে চালাচ্ছে। গ্রামের দিকে তো এমন ঘটনা সচরাচর দেখা যায় না। দীপের মনের কথাটা যেন পড়ে নিল ঝিমলি। মৃদু হেসে বলে ওঠে, পেটের দায় বাবু, পেটের দায়ে মানুষকে দিয়ে যে কি কি করানো যায়। আর যখন সেটি অভাবে তাড়নায় বেড়ে গিয়ে প্রাণ বাসনার তাড়না হয়ে ওঠে, তখন কি আর নারী পুরুষে ভেদাভেদ করলি চলে বাবু? চলে রে। দীপ খানিকটা অবাক হয়, এই মেয়েটি কিভাবে ওর মনের কথা জেনে গেল? আর প্রাণ বাঁচানোর তাড়নাই বা বলছে কেন? প্রাণ বাঁচানোর তাড়না মানে? তুমি কি বলতে চাইলে ঠিক বুঝলাম না ভাই। প্রাণী বাঁচার জন্যই তো এত কিছু বাবু। আমার বাপ তারে ওই শয়তানগুলোর শেষ করে দেওয়ার পর আমি যে ওই মানুষগুলোর প্রাণ বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত। শেষের কথাটা যেন খানিক আফসোসের সাথেই বলল ঝিমলি। দীপ আবারও জিজ্ঞাসা করে, তোমার বাবা খুন হয়েছেন আর তুমি নৌকা পাইছো? এই মানুষগুলোর প্রাণ বাঁচানোর জন্য কি সব হাবিজাবি বলছো বলো তো? তোমার কথার কোনো অর্থই তো আমি বুঝতে পারছি না। কি হয়েছে সবটা খুলে বলো তো। দীপের পাশে বসে থাকা একজন বলে ওঠে, আপনি আমাদের কথা জানতে চান আমাদের সাথে কি হয়েছিল? হ্যাঁ, জানতে চাই। আপনারা সবাই এমন অদ্ভুতভাবে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই মেয়েটি বলছে ওর বাবাকে নাকি কারা খুন করেছে, ও আপনাদের প্রাণ বাঁচানোর জন্য নৌকা বাইছে। এইসবের অর্থ কি? আমি আসার সময় তো পথে কোনো ঝামেলা হতেই দেখিনি। হ্যাঁ সিমলি রে, এ বাবু যখন আমাদের কথা এত করে জানতে চাইছে, বল তাহলে, যদিও কিছুক্ষণের মধ্যে উনি আমাদেরই একজন হইতে চলেছেন কিনা। পাশে বসে থাকা লোকটির মুখে এমন কথা শুনে দীপের এবার কেমন যেন ভয় ভয় করতে শুরু করেছে। শেষমেশ কি সে পাগলের পাল্লায় পড়ল নাকি? ওই সব ভাবতে ভাবতেই নৌকার অপর প্রান্ত থেকে ঝিমলি বলে ওঠে, সবাই যখন এত করে বলছে, তবে আপনিও শুনুন আমাদের জীবনের রক্তাক্ত ইতিহাসের কাহিনী। এই নিশুতিপুরা হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমান্তের একেবারে কাছে অবস্থানকারী একটা গ্রাম। ভীষণপুরের এই বিল পেরোলেই একটা ছোট্ট গঞ্জ শীতলমারি। সেখান থেকেই গোপন পথে পৌঁছে যাওয়া যায় ভারতের একেবারে অভ্যন্তরে। কিন্তু এই সীমান্তবর্তী এলাকা বেশিরভাগ সময় দুই দেশের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত হয়েই থাকে। সেবারেও ঘটল, সেবারেও এমন রক্তাক্ত এক হামলাও শুরু হয়েছিল। বাংলাদেশের কিছু দুষ্কৃতী রাতের নিশ্চিদ্র অন্ধকারে হামলা করে বসলো আমাদের গ্রামের ওপর।
দীপ এক মনে শুনে যাচ্ছে ঝিমলির বলা কথাগুলো, যেন চোখের সামনে ভেসে উঠছে ভারতের সীমান্তে সবার আড়ালে ঘটে যাওয়া রক্তঝরা এক ঘটনার ইতিহাস। কোন কালে, কোন ক্ষণে শীতের চাদর গায়ে মুড়ে সারা গ্রাম তখন অঘোর ঘুমের দেশে নিদ্রাচ্ছন্ন। হঠাৎ করেই বোমার শব্দে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। একের পর এক বোমার হামলা শুরু হয়েছে গ্রামের উপর। বেশিরভাগ মাটির বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। শীতের রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কিছু মানবরূপী পিশাচ হানা দিয়েছে নিশুতপুরের বুকে। অসংখ্য মানুষের আর্তচিৎকার, কান্না, বুক ফাটা হাহাকার, কেঁপে উঠেছে গ্রামের প্রতিটি কণা। আকস্মিক এক হামলায় ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে অনেকের, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে অনেকে। গ্রামের মানুষেরা দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে পাগলের মতো। বাঁচাও 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 বাঁচাও! বিধর্মী জনা 50 দুষ্কৃতীর হামলায় ছিন্ন ভিন্ন হতে যাচ্ছে চারিদিক। হিন্দু বিদ্বেষী এই জাতি ঢুকে এসেছে সম্পূর্ণ এক হিন্দু পাড়ার মধ্যে। তলোয়ারের আঘাতে একের পর এক সাধারণ গ্রামবাসীর মাথা কেটে নিচ্ছে তারা। রক্তের আঁশটে গন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র, সাথে মাংস পোড়ার কটু গন্ধ। হারান, হারান কই গেলি রে? আমাদের বাঁচা বাপ, তোর নৌকা খান বের করা, আমাদের সবাইকে শীতলমারি পৌঁছে দে, না হলে ওই শয়তানগুলো যায় আমাদের শেষ কইরা দেবে। কেউ বাঁচবে না, কেউ না। গ্রামের শেষ প্রান্তের এক ছোট্ট চালাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে এই গ্রামেরই জনা 20 লোক। কোনো মতে এই হামলা থেকে প্রাণ বাঁচিয়ে ওরা সাহায্যের জন্য ছুটে এসেছে এই জেলে পাড়ার একেবারে শেষ প্রান্তে হারান মাঝির বাড়িতে। হারান দরিদ্র নৌকা চালক। রূপ ছিলে নৌকা চালিয়েই নিজের ও নিজের একমাত্র মেয়ে ঝিমলির মুখে ভাত তুলে দেয় সে। কিন্তু কাকা, এই অবস্থার মধ্যে কেমন নৌকা সারুম আমি? ওরা যে রূপঝিল আটক করে রেখেছে। রূপঝিলে তোরে যাইতে হবে না রে হারান। ওই যে দক্ষিণের মাঠ পিডলে বটতলার হাট, ওইখানে যে ছোট্ট বিলটা আছে, ওই বিলটা পার করলেই শীতলমারি যাওয়ার পথ পাওয়া যাইব। কিন্তু কাকা, এতগুলো মানুষকে নিয়ে এই আধারে রওনা দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, আর আমার নৌকাও যে রূপঝিলে বাঁধা রয়েছে, আর সেটাকেও নিয়ে তো আসতে হবে নাকি? তুই ভাবিস নে বাপ, আমি জমিদার বাড়িতে খবর পাঠাইছি। জমিদার বাবু বাইক লিটেল দল আসছে কিছুক্ষণের মধ্যেই। ওরা আসি পড়লেই আমরা গোপন পথে বাইরে যাবো, বুঝছস? হারানও রাজি হয়। মেয়ে ঝিমলিকে বলে কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে। অনির্দিষ্টকালের জন্য নিজেদের মাতৃভূমি ছাড়তে চলেছে ওরা সকলে। রাতের দ্বিতীয় প্রহরে জমিদার বাড়ির পাইক দল হামলা করে দুষ্কৃতীদের উপর খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। তার মধ্যে জঙ্গলের পথ ধরে বটতলার দিকে এগিয়ে চলতে থাকা জনাকুড়ি গ্রামবাসী, আর ওদের সাথেই চলছে ঝিমলি। অপরদিকে হারান মাঝি গেছে রূপবিলে। সেখান থেকে জলপথে গোপনে তার ডিঙিটা এনে দাঁড় করাবে সে বটতলার বিলে। বটতলার বিলের ঘাটে অপেক্ষারত ঝিমলি ও সকল গ্রামবাসীরা। হরি দাদু, বাবা এখনো কেনে আসছে না বলো দেখিনি? কোনো বিপদ আপদ হইল না তো? চিন্তা করিস নে ঝিমলি, তোর বাপ এসে পড়বে, হয়তো পথেই আসে, ভাবিস না। এমন সময় কুয়াশার চাদর ভেদ করে বিলের মধ্যে একটা হলদেটে আলো দেখা যায় অনেক দূর থেকেই। ওই তো আলো দেখা যাচ্ছে। হারান এসে পড়ছে, আর কেউ চিন্তা করিস না। আনন্দে সবাই হৈ হৈ করে ওঠে। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখে জীবন্তটা নতুন করে বাঁচার প্রাণের বাঁচার একটা সূক্ষ্ম পথ এখন একমাত্র হারান মাঝি। কিছুক্ষণের মধ্যে নৌকা ঘাটে এসে ভেড়ে। কিন্তু এ কি? হারানের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। কোনো মতে চোখ দুটো খুলে রাখার চেষ্টা করছে সে। মাথা ফেটে গড়িয়ে আসছে রক্তের ধারা। ঝিমলি ছুটে যায় ওর বাবার কাছে। বাবা, ও বাবা,
যে আর পারলাম না রে মা এতগুলো মানুষকে বাঁচাতে। যন্ত্রণায় কোকিয়ে ওঠে হারান। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। ঝিমলি কান্না ভেজা গলায় জড়িয়ে ধরে ওর বাবাকে। হারানের পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে চমকে ওঠে ঝিমলি। ভয়ে চিৎকার করে ওঠে, বাবা ছুরি, তোমার পিঠে যে ছুরি গেঁথে রয়েছে। নৌকাটারে আনার পথে কিছু দুষ্কৃতী হামলা করে আমার উপর। কোনো ক্রমে নৌকায় উঠে আমি পালিয়ে আসছিলাম, কিন্তু কিন্তু তখনই আমার পিঠে এসে বিঁধে যায় এই 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 ছুরিটা। মারে মারে আমার আমার শেষ সময় আসন্ন। আমার আমার কথা শোন মা। আমার বলো না বাবা, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা। আমরা এতজন আছি, কিছু হবে না তোমার বাবা, কিছু হবে না। আমি তো আছি বাবা, কিছু হবে না, কিছু হবে না তোমার। কোনো লাভ নেই রে ঝিমলিমা, আমার কথা শোন তুই। তোর বাপ যে দায়িত্ব পালন করতে পারলো না, সেই 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 দায়িত্ব যে তোকে পালন করতে হবে রে মা। উফ হারান, তুই চুপ কর, বাপ, তুই কথা কোস না, আমরা দেখছি কি করা যায়। আমাকে থামাতে বলুনি কাকা, বলতে দাও। ঝিমলি শুনে যামা, এই মানুষগুলোকে তোকে যে প্রাণে বাঁচাতেই হবে। তুই এই নৌকা বইয়া উহাদের শীতলমারি পৌঁছে দে। এই সকল মানুষকে বাঁচানোর দায়িত্ব এখন এখন থেকে তোর। কথা দে আমাকে, তুই তুই শীতলমারি পৌঁছে দিবি, কথা দে মা। আমি তোমাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি, তোমার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করবই। তোমার চিমনি এই নৌকা ভাইবে বাবা, তোমার চিমনি এই নৌকা ভাইবে। বর্তমান সময়। ও আচ্ছা, বুঝেছি। বাবার কথা রাখার জন্যই তুমি তখন থেকেই নৌকা চালানোর কাজ করছো। তবে এখন তো এই গ্রামে কোনো দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেনি। এমন ঘটনা এই অঞ্চলে ঘটেছিল শুনেছিলাম, কিন্তু তাও তো বহুকাল, মানে তা কমপক্ষে ওই 20-22 বছর তো হবেই। আমিও তখন বেশ ছোটই ছিলাম। কিন্তু এখন কেন বললে যে প্রাণ বাঁচানোর তাগিদে নৌকা বাইছো? দ্বীপের পাশে বসে থাকা লোকটা রহস্যজনকভাবে হেসে ওঠে আর বলতে থাকে, কাহিনীর শেষ হয়ে যায়নি বাবু। এ ঘটনা যে আজও ঘটে চলেছে ওই কলসমারির বিলে। প্রতি রাতে যে তারা জেগে ওঠে বাবু, ওই যে ওরা আসে খান পাতুন বাবু, শুনতে পাচ্ছেন ওদের হুঙ্কার। অস্বাভাবিক রকম ফ্যাঁস ফ্যাঁসে গলায় কথাটা বলে সেই বৃদ্ধ। দ্বীপের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল মুহূর্তের মধ্যেই। সত্যিই তো, খুব দূর থেকে একটা হইহট্টগোলের আওয়াজ ভেসে আসছে, তবে কাউকেই দেখা যাচ্ছে না এই অন্ধকারে। একটাও যেন বাঁচতে না পারে ইকবাল। জোরে, আরো জোরে নৌকার দাঁত ধরে টানতেই হবে ওই হারামগুলোর রে। বিলের জলে মৃদু হিল্লোল শুরু হয়েছে। বাতাসের বেগও আগের তুলনায় বেড়ে গেছে। খুব জোরে ঝড় উঠতে পারে হয়তো। পাশে বসে থাকা ভদ্রলোক আবারও বলে ওঠে, সেই দিন হারান মাঝের মৃত্যুর পর ওর দেহটাকে এই নৌকোর মধ্যেই রেখে জনাকুড়ি গ্রামবাসী উঠে বসে নৌকার উপর। বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার স্বার্থে প্রাণপণে নৌকার দাঁড় বাইতে শুরু করে জিমলি। অপরদিকে হারানকে ধাওয়া করেছিল যে সমস্ত দুষ্কৃতীরা, ততক্ষণে তারাও নিজেদের ডিঙি নিয়ে নদী পথে এগিয়ে এসেছে এই বিলের দিকেই। তাদের সাথে রয়েছে জ্বলন্ত মশাল, তলোয়ার আর নানান আগ্নেয়াস্ত্র। তোদের একটাকেও মোরা ছাড়বো না। এই নিশুতপুরকে সনাতনী শূন্য করে তবেই ছাড়বো আমরা।
সর্বত্র কেবল আমাদের হুজুরের আরাধনাই হবে। সেই সত্য একমাত্র এই বিশ্বের বুকে, সেই অনন্ত আর কাউকে মানি না আমরা। আর কোনো ধর্মের অন্ত থাকবে না এই বাংলার বুকে। ইকবাল, নৌকা টান, আরো জোরে টান। যেমনি রে, ওরা যে পিছনে আসছে আর আমাদের মুক্তি নেই, ওরা আমাদের সবাইকে শেষ করে ফেলবে। হায় ঈশ্বর, কি করলা তুমি? আর একটু কাকা, তোমরা চিন্তা করো না, আমার বাবাকে দেওয়া কথা আমি রাখবই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের রক্ষা করার চেষ্টা আমি করব। আর একটু। দিঘির জলে তুমুল স্রোতের সঙ্গে লড়াই করে নিজের নৌকাকে এগিয়ে নিয়ে চলেছে ঝিমলি। যে করেই হোক এই মানুষগুলোকে যে বাঁচাতেই হবে ওকে, ওর বাবাকে দেওয়া কথা যে রাখতেই হবে। নৌকার মধ্যে বসে থাকা ঝিমলির পিঠে এসে বিঁধেছে বন্দুকের গুলি। প্রতিপক্ষ এবারে গুলি বর্ষণ করতে শুরু করেছে ঝিমলিদের ওপর, আর রক্ষা পাওয়ার কোনো পথ নেই। থাম, থাম বলতেছি, না হলে এই বন্দুকের সব গুলি দিয়ে জাজরা করে দেব তোদের সবাইকে। তোরা কল্পনাও করতে পারছিস না কি চরম শাস্তি অপেক্ষা করছে তোদের জন্যে। থাম বলছি, থাম। হিংস্র পশুর মতো গর্জন করতে করতে নিজেদের ডিঙি নৌকা করে ক্রমশ ঝিমলিদের নৌকার দিকে এগিয়ে আসছে বিধর্মী শত্রুদের মাথা রফিকুল ও তার সাঙ্গপাঙ্গরা। আর হয়তো শেষ রক্ষা হলো না রে মা, এই নৃশংস পশুগুলোর হাতেই আজ সবার মৃত্যু ঘটবে। হরিকাকার এই কথাটা বলার কয়েক মুহূর্তের মধ্যেই আবারও একটা গুলি এসে লাগে ঝিমলির হাতে। প্রবল যন্ত্রণায় চিৎকার করে ওঠে ঝিমলি। রফিকুল ও তার সঙ্গীরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে ঝিমলিদের নৌকোটাকে। আর যে তোদের পালানোর কোনো পথ নেই। কি করবি? হ্যাঁ, কি করবি তোরা? তারপর তারপর কি হলো? ওই গ্রামবাসী ও ঝিমলি, তুমি সবাই বাঁচলে কি করে তোমরা? দ্বীপের মুখে কথাটা শোনা মাত্রই নৌকার অপর প্রান্ত থেকে খিলখিল করে হাসির শব্দ করে হাসতে থাকে ঝিমলি। এ কি হাসছেন যে? আমি হাসার মতো কিছু বললাম নাকি? আমরা যে সকলে সেদিন বেঁচে গিয়েছিলাম, এমন কথা আপনাকে কেডা বললো বাবু? কেডা? সাথে সাথে আকাশ জুড়ে একটা বিকট শব্দে মেঘ ডেকে উঠল। দ্বীপ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, মানে কি বলতে চাইছেন? সেদিন কি ঘটেছিল? মস্করা বা মজা কোনোটাই যে আপনার সাথে আমরা করছি না বাবু। আমরা তো কেবল আমাদের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনের কথাই আপনারে বলছি। সেই দিনের পর থেকে সে আমাদের কথা কেউ শুনতে চায় না বাবু, কিন্তু আমরা যে বলতে চাই, সবাইকে জানাতে চাই আমাদের সাথে ঘটে যাওয়ার নৃশংস হত্যা লীলার কথা। আমার হাতে গুলি লাগার পর ওরা নৃশংস জানোয়ারের দল আটক করে আমাদের সবাইকে প্রবল শারীরিক অত্যাচার করেছিল। পুরুষ মহিলা আবারও নিয়ে আসা হয় বটতলার হাটে। ওই বট গাছের নিচে নগ্ন অবস্থায় বেঁধে ফেলা হয় সমস্ত পুরুষদের, আর তাদের উপর চলতে থাকে চাবুকের প্রহার। কত বিক্ষত হয়ে যেতে থাকে তাদের শরীর। সেই স্থানগুলিতে লাগিয়ে দেওয়া হতে থাকে নুন। নারীদের উপর চলতে থাকে চরম নির্যাতন। সেই নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই মারা যায়। এভাবে চলতে থাকে টানা 2 দিন। চরম অত্যাচার একটা সময় শেষ হয়ে আসে। ওই দুষ্কৃতীরা অর্ধমৃত সকল গ্রামবাসীদের এক স্থানে নিয়ে আসে। তারপর শেষের কথাটা বলতে গিয়ে যেন কিছুক্ষণের জন্য থামে ঝিমলি। দ্বীপ প্রশ্ন করে, তারপর কি হয়? ওই গ্রামবাসীদের সাথে কি ঘটেছিল শেষ পর্যন্ত? জীবন্ত অর্ধমৃত গ্রামবাসীদের শরীরে এক একজনের শরীরে ঢেলে দেওয়া হতে থাকে তপ্ত সর্ষের তেল। দুষ্কৃতীদের হামলায় মৃত্যু ঘটেছে জমিদার মশাইয়ের। সারা গ্রাম দখল করে নিয়েছে ওই দুষ্কৃতীর দল। জমিদার বাড়ির অন্দরমহলের এক বিশাল ঘরের মধ্যে তৈরি করা হয়েছে বিশাল একটা উনুন।
আর সেই উনুনের ওপর বসানো বিশাল লোহার কড়াইতে টকবক করে ফুটছে গরম তেল। ঘরের মধ্যে এনে ফেলা হচ্ছে অর্ধমৃত গ্রামবাসীদের। আমাদের ছেড়ে দাও, চাহিদা দাও আমাদের। আমাদের, আমরা তো কোনো ক্ষতি করি নাই, তবে কেন এমন করছো তোমরা? আমাদের ছেড়ে দাও, আমরা অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব আমরা। আমাদের প্রাণে মেরো না, আমাদের ছেড়ে দাও। মেঝের উপর পড়ে থাকা গ্রামবাসীদের উপর ততক্ষণে সেই তপ্ত তেল ঢালা শুরু হয়ে গেছে। নিরীহ গ্রামবাসীদের আর্তনাদ, মৃত্যু যন্ত্রণায় কেঁপে উঠছে সারা জমিদার বাড়ি। তোদের মুক্তি নেই, একটু একটু করে তোদের প্রত্যেককে তোড়পে মারব। এই কে আছিস? এদের নিয়ে গিয়ে এদের ছাল ছাড়িয়ে ওই বিলের জলে ফেলে দিয়ে আয় যা। নৃশংস নরপশু রফিকুল আদেশ দেয় বাকিদের। তারা যেন এই সকল দগ্ধ অর্ধমৃত গ্রামবাসীদের শরীর থেকে তাদের চামড়া আলাদা করে ওই বটতলার হাটের বিলে ভাসিয়ে দিয়ে আসে। আতঙ্কে চিৎকার করতে থাকে সকল গ্রামবাসী, কিন্তু না, কোনো ফল হয় না। এক এক করে প্রত্যেকের দগ্ধ হয়ে যাওয়া শরীরের চামড়া আলাদা করে তাদের দেহ ও খোলস ভাসিয়ে আসা হয় এই বিলের জলে। সেই সময় থেকেই এই বিলের নাম হয়ে যায় খোলসমারির বিল। এই বিলের জলে আজও ভেসে বেড়ায় সেই সমস্ত দুর্ভাগা মানুষগুলোর চামড়া খোলস। দেখুন দেখুন না বাবু, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে ওইগুলো। আতঙ্কে সারা শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে দ্বীপের। এই লোকটি এইসব কি বলছে? মানুষের খোলস ভাসে বলে এই বিলের নাম খোলসমারি? সেই দিন রাতে যদি এদের সকলের মৃত্যু ঘটে থাকে, তবে এরা কারা? কাদের সাথে নৌকার মধ্যে এতক্ষণ বসে রয়েছে দ্বীপ? দ্বীপ ভয় ভয় একবার বিলের জলের দিকে তাকায়। সত্যিই তো, সাদা সাদা কি সব যেন ভেসে বেড়াচ্ছে। সেই রাতে যদি সকলের মৃত্যু ঘটে গিয়ে থাকে, তবে আপনারা আমার সাথে কথা বলছেন কিভাবে? দেখুন, একদম ভয় দেখানোর চেষ্টা করবেন না আমাকে। হ্যাঁ, বলে দিচ্ছি আমি এতক্ষণে বুঝতে পেরেছি ডাকাতির মতলবে আছেন আপনারা, তাই না? এতক্ষণ ধরে ভয় দেখিয়ে কি ভেবেছেন আমার সব টাকা পয়সা নিয়ে চম্পট দেবেন? তা কিন্তু হওয়ার নয়। হ্যাঁ, যত সব বুজরুকি, তাই না? বুজরুকি, তাই না? বুজরুকি? আমাদের জীবনটা সত্যিই তো একটা বুজরুকি বটে। তাহলে আরো একখানা বুজরুকি দেখবেন বাবু? দেখবেন আমাদের, দেখবেন নাকি? নৌকার সকলে ঝিমরির কথায় সায় দিয়ে এই একই কথা বলে যাচ্ছে। নিস্তব্ধ রাতের মধ্যে আঁধার যেন মুহূর্তের মধ্যেই ভরে উঠেছে সহস্র মানুষের কোলাহলে। নৌকার মধ্যে জ্বলতে থাকা লণ্ঠনের আলোটাও যেন তীব্র বেগে নিজের জ্যোতি বাড়িয়ে চলেছে। উজ্জ্বল আলোয় ভরে উঠেছে গোটা নৌকা। নৌকার মধ্যে বসে থাকা ঝিমলি এবার ধীর পদক্ষেপে এগিয়ে আসছে দ্বীপের সামনে। দ্বীপের সামনে দাঁড়িয়ে সে নিজের শরীরের ওপর থেকে ঢেকে রাখা কালো চাদরটা এতক্ষণে সরিয়ে ফেলেছে। কিন্তু এ কি? প্রবল আর্তনাদ বেরিয়ে আসে দ্বীপের মুখ থেকে। এ কি দেখছে ও? নিজের চোখের সামনে কাকে দেখছে? এক নারী মূর্তি, যার শরীরের ওপর নেই কোনো চামড়ার আস্তরণ, কেবল রয়েছে বিভৎস মাংসের প্রলেপ। সারা শরীর ভেসে যাচ্ছে রক্তের স্রোতে। মুখের ওপর নেই কোনো চামড়া কিংবা মাংসের প্রলেপ, কেবল সেই জায়গায় রয়েছে একটা কঙ্কালসার নরকরটি। কি বাবু, আরো বুজরুকি দেখবেন নাকি? দেখবেন? নৌকার মধ্যে বসে থাকা প্রত্যেকে নিজেদের শরীরের ওপর থেকে সরিয়ে দিয়েছে কালো চাদরের আস্তরণ। ওদের প্রত্যেকের শরীর থেকেও নির্গত হচ্ছে টাটকা রক্তের ধারা। কারুর দেহে নেই এতটুকু চামড়ার আস্তরণ। চরম বিভৎসতায় ভরে উঠেছে গোটা নৌকা। ভয় আতঙ্কে নিঃশ্বাস আটকে আসছে দ্বীপের। ওই প্রত্যেকটা মৃতদেহ ক্রমশ এগিয়ে আসছে ওরই দিকে।
এই অতৃপ্ত প্রেতের দলের হাতে পড়লে বাঁচার আর যে কোনো সম্ভাবনা নেই। কি করবে দীপ? আতঙ্কে হাত পা যেন অসাড় হয়ে আসছে। কিন্তু না, এইভাবে ওদের হাতে শেষ হয়ে যেতে পারে না ও। বাঁচতে হবে, যে করেই হোক বাঁচতে হবে ওকে। আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে নৌকা থেকে ঝাঁপ দেয় দীপ বিলের জলে। বিলের জলে একটা ঝপ করে শব্দ হয়। বাঁচতেই হবে, আমাকে বাঁচতেই হবে। নৌকার মধ্যে ভেসে আসছে ঝিমলির গলা। আমরাও বাঁচতে পারিনি, আপনিও পারবেন নি। ওই কলসমারির বিলে সে একবার পা দেয়, সে আর বেঁচে ফেরে না বাবু। ঝিমলির হাড় হিম করা অট্টহাসিতে কেঁপে উঠছে চারিদিক। বিলের জলের মধ্যে প্রাণপণ সাঁতার কেটে চলেছে দীপ। যে করেই হোক অপর প্রান্তে পৌঁছাতেই হবে তাকে। কিন্তু এ কি, হাজার চেষ্টা সত্ত্বেও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারছে না দীপ। আমি এক জায়গায় রয়েছি, কিছুতেই এগোতে পারছি না কেন? মৃদু আর্তনাদ করে ওঠে দীপ। জলের মধ্যে থেকে উঠে আসছে হাজার হাজার জংলি কাঁটাওয়ালা শিকড়, যা ক্রমশ পেঁচিয়ে ধরছে দীপের পা। সহ্য যন্ত্রণা, যেন পায়ের চামড়া ভেদ করে এই কাঁটাগুলো ঢুকে যাচ্ছে। জলের ভিতর জেগে উঠেছে কয়েকশো নরকঙ্কাল। তাদের সুতীক্ষ্ণ নোক আর আঁচড় বসে যাচ্ছে দীপের শরীরে। জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে একটা সময় বিলের জলের মধ্যে থেকে উঠে আসে একটা শক্ত হাত, যা দীপকে টেনে নেয় জলের অভ্যন্তরে। আর কিছুক্ষণের মধ্যেই রাতের আধারে খোলসমারির বিলের জলের মধ্যে ছড়িয়ে পড়ে তাজা রক্তের স্রোত, সাথে দ্বীপের মারণ চিৎকার, সাথে খোলসমারির বিলের জলের মধ্যে থাকা অতৃপ্ত আত্মাদের অট্টহাসি, যা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ নিশুতপুরের অভিশপ্ত খোলসমারির বিলের নীরবতাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। পরদিন সকালে খোলসমারির বিলের চরে পাওয়া যায় একটা আধখাওয়া বিভৎস লাশ, যার শরীরে না ছিল কোনো পোশাক আর না ছিল চামড়া তথা খোলসের অস্তিত্ব। আপনিও যাবেন নাকি নিশুতপুরের খোলসমারির বিলে?